আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার ১২ তারিখ যে টাইপিং টেস্টটা শেষ হলো, ৯ তারিখ থেকে শুরু হয়ে ১২ তারিখ পর্যন্ত। সেই টাইপিং টেস্ট নিয়ে আপনাদের মনে কিছু প্রশ্ন, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা যাক। তো ১ নম্বর হচ্ছে টাইপিং টেস্টে কি বাদ পড়বে কেউ? প্রশ্ন অনেক সহজ হয়েছে। তো প্রশ্ন সহজ হয়েছে, টাইপিং টেস্টে অবশ্যই বাদ পড়বে। দেখা গেছে অনেকে লিখিত পরীক্ষা দিয়ে টিকে কিন্তু টাইপিং এসে ফেল করে। এরকম অনেক পরীক্ষার্থী রয়েছেন যেহেতু এবারে টাইপিং এমসিকিউ পরীক্ষার প্রশ্নটা অনেক কঠিন হয়েছে। সেক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্ট রয়েছে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু তারা টাইপ পারে না। তো সেক্ষেত্রে অবশ্যই বাদ পড়বে। টাইপিং টেস্টে মার্ক ৩০, এটার কাজ কি শুধু কি পাস ফেল? যেহেতু আপনারা ৮৫ মার্কের পরীক্ষা দিয়েছিলেন, যদি আমি মূল মার্কটাকে ১০০ ধরি, ৮৫ মার্ক হচ্ছে লিখিত পরীক্ষা হয়েছে এবং এই টাইপিংয়ে ৩০ মার্ককে আপনি ১০০-তে কনভার্ট করেন, অর্থাৎ এটাকে যদি অর্ধেক করা হয় ১৫ হয়। তো এই ১৫ এবং এমসিকিউর ৮৫ এই টোটাল ১০০, অর্থাৎ আপনার চাকরিটা নির্ভর করবে আপনি এই ১০০-র মধ্যে কত পেলেন। এখানে পাস ফেল তো অবশ্যই দেখা হবে, সেক্ষেত্রে মার্কিংও দেখা হবে। আপনি যদি সম্পূর্ণটা কমপ্লিট করতে পারেন ভালোভাবে এবং আপনার মার্ক যদি এমসিকিউর মার্ক যদি মিডিয়াম পর্যায়ে থাকে, ধরুন যে আপনি এমসিকিউ পরীক্ষায় ৪৫ পেলেন এবং আপনার টাইপিংয়ের মার্ক হচ্ছে ১৫, তো সেক্ষেত্রে ৪৫ আর ১৫ ৬০, অবশ্যই আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি আছে, হতাশ হওয়ার কিছু নেই। আমার এমসিকিউ এর মার্ক কম ছিল, টাইপিং ভালো হয়েছে, জব হওয়ার সম্ভাবনা কেমন? অবশ্যই আপনি হতাশ হবেন না, কারণ এখানে অনেকে টাইপ পারছে না, অনেকে এমসিকিউ খুব ভালো দিয়েছে, অনেক বিষয়গুলো রয়েছে, সুতরাং জব হওয়ার অবশ্যই পসিবিলিটি আছে যদি টাইপিং ভালো করে থাকেন। তারপর হচ্ছে ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট কবে দিবে? তো ১৬ দিন লেগেছিল প্রায় এমসিকিউ পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য। ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে ৬-৭ দিন বা ৮ দিনের মধ্যে দিয়ে দিবে রেজাল্ট। চাকরি হওয়ার পর কি ৫ বছর পর আমাকে বাদ দিয়ে দিবে কি না? তো অনেকে প্রশ্নটা করে যাচ্ছেন। আসলে এই ধরনের কোম্পানিগুলো মূলত ২ বছর শিক্ষানবিশকাল থাকে এবং তার পরবর্তী ৫ বছর করে পরপর আপনার চুক্তি নবায়ন হবে। তো সেক্ষেত্রে বাদ দেওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি বড় কোনো অকারেন্স করে থাকেন, কোম্পানির যদি মনে হয়ে থাকে যে আপনি একটা বড় অপরাধ করে ফেলছেন, তবে সেক্ষেত্রে হয়তোবা চিন্তা-ভাবনা করতে পারে। তারপর হচ্ছে টিকিট মেশিন অপারেটর ১৩৯ এবং সিআরএ ৬৩, এটা হচ্ছে সার্কুলারে বলা হয়েছিল। সবাইকে কি প্রথম ধাপে নেবে কিনা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তো টোটাল হচ্ছে ২০২ জন। তো আমি যদি নিয়োগ বিজ্ঞপ্তি ৯ এর কথাটি বলি, সেক্ষেত্রে ৮০ জন টিকিট মেশিন অপারেটর এবং ৮০ জন কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্টের কথা বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে প্রথম ধাপে নিয়েছিল মাত্র ৩৩ জন। এইভাবে দ্বিতীয় ধাপে ৩০, পরের ধাপে ২৫, এভাবে ধাপে 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 ৬টা ধাপ নেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনাদেরও আশা করা যাচ্ছে। তো প্রথম ধাপে সর্বোচ্চ সংখ্যক নেবে, কিন্তু সর্বোচ্চ সংখ্যক এই নয় যে ২০২ জনকে নেওয়া হবে। এখানে প্যানেল হতে পারে, ৩টা, ৪টা, ৫টা প্যানেল হতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি ১০-এর জয়েনিং কবে হতে পারে? তো আপনাদের ব্যবহারিক পরীক্ষা এই মাসেই হয়েছে, পরীক্ষার রেজাল্ট এই মাসেই দিয়ে দিবে ২০, ১৮, ২০ বা ২২ তারিখের মধ্যে। তো সেক্ষেত্রে আপনাদের ভাইভাও এই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এই মাসের শেষ দিকে ২৭, ২৮ বা ২৬ এই সময়টাতে। তো জয়েনিংটা হয়ে যাবে আপনার ২৫-এর শুরুর দিকে, আশা করছি ২৫-এর জানুয়ারিতে আপনার জয়েনিং হবে। মেট্রো রেলের পরবর্তী সার্কুলার কবে হতে পারে? তো মেট্রো রেলের পরবর্তী সার্কুলার খুব শীঘ্রই হবে, তবে সেটা টেকনিক্যাল পোস্টের জন্য যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য সুযোগ রয়েছে। তারপর একটা প্রশ্ন হচ্ছে, আমি বাংলা ইংরেজি টেবিল করেছি, এক্সেল করতে পারিনি, আমার কি কোনো সম্ভাবনা আছে কিনা? তো এটা অনেকে করেছেন, এক্সেল করতে পারেননি। তো বাংলা ইংলিশের টেবিল, তো এটার জন্য যে মার্কটা, সেই মার্কটি পাবেন। তো যদি অন্যরা খুব ভালো করে থাকে তাহলে আপনার চাকরির সম্ভাবনাটি কম। তো অপেক্ষা করতে পারেন, ওয়েটিং লিস্ট থেকে হলেও আপনি কল পাবেন। তারপর হচ্ছে সিআরএ ৩২২ এবং টিএমও ৭১৬ জন, মোট ১০৩৮ জন কম্পিউটার টেস্ট দিল, ভাইভায় কতজন টিকাবে? তো ভাইভা যদি কম্পিউটার টেস্ট ১০৩৮ জনই পাস করে, সেক্ষেত্রে ১০৩৮ জনই ভাইভা দিবে। তো এটা আসলে টিকানোর চেয়ে মূল কথা হলো পরীক্ষার্থীরা কী করেছে। যেমন তাদের মার্ক যদি পরিপূর্ণ থাকে, ভালো থাকে, তো অবশ্যই সবাই ভাইভা দিবে। তো সবাই তো আর ভাইভা দেওয়ার পসিবিলিটি নেই, কারণ অনেকে কম্পিউটার টেস্টে সমস্যা আছে। তো আশা করছি ১০০০-এর মধ্যে আপনার ৩০০ থেকে ৪০০ বা সর্বোচ্চ ৫০০-এর মতো আমরা কম্পিউটার টাইপে টিকবে বলে আশা করছি। তারপরে শুনলাম অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে, কাজ কি অনেক কঠিন কিনা? তো চাকরি ছেড়ে দিচ্ছে, এর চেয়ে ভালো অপরচুনিটি যদি আপনার জীবনে আসে, তো সেক্ষেত্রে অবশ্যই যে কেউ চাকরি ছেড়ে দিতে পারে। তো কারো যদি ১০ম গ্রেডে হয়ে যায়, এটা যেহেতু ১৬ গ্রেডের চাকরি, ১০ম গ্রেডে হয়ে গেলে সে চলে যাবে বা অন্য যে কোনো সেক্টর নিজ এলাকায় হলে চলে যাবে। তো চাকরি প্রতিটা প্রতিষ্ঠানেই কম বেশি ছাড়ে, এখানেও ছাড়ে। সুতরাং কাজ কি অনেক কঠিন কিনা? প্রত্যেকটা কাজই কঠিন। তো যারা কোদাল দিয়ে মাটি কাটে তাদের কাজও কঠিন, যারা গার্মেন্টসে চাকরি করে তাদের কাজও কঠিন। আবার যে ব্যক্তি সারা রাত সারাদিন নাইট ডিউটি কাজ করে, দাঁড়িয়ে থাকে, সিকিউরিটি গার্ডের কাজ করে, তাদের কাজও কঠিন। অর্থাৎ পৃথিবীর সকল কাজই কঠিন। তো কাজ ভালো করার একটি বিষয়ে আমি আরেকটি বিষয় বলছি, সর্বসাকুল্যে কত টাকা বেতন পাওয়া যাবে? আসলে আমরা কাজ করি মূলত বেতনের জন্যই, টাকার জন্য, জীবনে চলার জন্য টাকার গুরুত্ব অপরিসীম। তো কত টাকা বেতন পাবো, এই কোশ্চেনটা অনেকে করেছেন, তো চলুন দেখে নেওয়া যাক।
তো সেক্ষেত্রে আপনাদের বেসিক হবে 21,390 টাকা, বাসা ভাড়া পাবেন 65%, 13,903.5 টাকা, টিফিন ট্রাভেল 500 টাকা, চিকিৎসা বাবদ 500 এবং প্রণোদনা 1,069.5, এই মোটামুটি 38,363 টাকা পাবেন। তো মানুষ কাজ করে এই অর্থটির জন্যই। কাজ একটু কঠিন হতে পারে, 8 ঘন্টা এখানে ডিউটি রয়েছে, তো তারপরেও আপনার এই স্যালারিটি বর্তমান প্রেক্ষাপটে খারাপ না। এটা যেহেতু সরকারি কোম্পানি, প্রফিট শেয়ারিং আছে কিনা, তো অন্যান্য সরকারি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ চলছে, তাদের লাভ হওয়ার ফলে যে শেয়ারিংটা হচ্ছে সেটা কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়, কিন্তু এটা যেহেতু একেবারে নতুন একটি প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এখনো প্রফিট শেয়ারিং নেই, হয়তো অদূর ভবিষ্যতে হবে বলে আশা করছি। চাকরিতে জয়েন করার পর বেতন কত পাবো সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তারপর হচ্ছে চাকরিটা কি আমার জন্য কঠিন হবে নাকি সহজ হবে, আপনার মতামত কি? তো চাকরিটা সহজ নাকি কঠিন, এখানে 8 ঘন্টা বসে থাকতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে খুব বেশি যে কঠিন সেটাও বলবো না, আবার খুব যে সহজ সেটাও বলবো না। আপনাকে মেন্টালি একটু শক্তিশালী হতে হবে, মানুষের সাথে কাজ করার একটা টেন্ডেন্সি থাকতে হবে, মানুষ হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো যেহেতু একটা সার্ভিস সেবামূলক প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে আপনি যদি চাকরিটা পেয়ে থাকেন অবশ্যই আপনাকে প্রচুর অধ্যবসায়ী হতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।